কথকতার কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার। কথকতার গল্পের আসরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আপনারা শুনবেন লেখিকা দিশানী মজুমদারের কলম থেকে একটি নিখাদ প্রেমের কাহিনী, রূপকথা। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং গল্পের শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পের আসর। দিশানী মজুমদারের কলমে রূপকথা। ঘুমটা ভাঙতেই রোজকার অভ্যেস মতো ফোনটা বিছানার পাশের টেবিল থেকে নিতে গিয়ে কাপটা চোখে পড়ল অনন্যার। এক কাপ কফি রাখা রয়েছে টেবিলের ওপর। তখনও কাপটা থেকে ধোঁয়া উঠছে। এটা অনন্যার একটা বদ অভ্যেস। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই তার সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ কফি চাই। অর্পণের আবার কফি খুব একটা পছন্দ না। সে বলে, বাঙালি যদি চা না খায় তবে আর সে বাঙালি থাকে না। এদিক থেকে অনন্যা আবার পুরো উল্টো। চা সে একদমই পছন্দ করে না। প্রত্যেক দিন অন্তত এক কাপ কফি না হলে তার চলে না। তার এই খামখেয়ালি অভ্যেসগুলো হাসি মুখেই মেনে নেয় অর্পণ। প্রতিদিন সকালে অর্পণ নিজে ঘুম থেকে উঠে নিজের এক কাপ চা আর অনন্যার এক কাপ কফি করে তারপর অনন্যাকে ঘুম থেকে ডেকে দেয়। মাত্র 6 মাস হয়েছে অর্পণ আর অনন্যার বিয়ে হয়েছে। বিয়ের প্রথম দিন থেকেই একটা দিনও এই নিয়মের নড়চড় হয়নি। অর্পণ, এই অর্পণ, কোথায় গেলি? তুই শুরু কর, আসছি আমি। রান্নাঘর থেকে উত্তর আসে অর্পণের। কাপটা তুলতেই চোখে পড়ে একটা কাগজ রয়েছে কাপের নিচে। কাগজটা হাতে তুলে নেয় অনন্যা। কাগজের ওপর লাল রঙের কালিতে লেখা শুভ জন্মদিন। লেখাটা পড়ে একটা হাসি খেলে যায় অনন্যার মুখে। কাগজটা টেবিলের ওপর রেখে কফির কাপে ফু দিতে থাকে অনন্যা। অনন্যা একটা কর্পোরেট অফিসে চাকরি করে। অর্পণ তথাকথিত বেকার এখনো। অনন্যা অফিসে বেরিয়ে যাওয়ার পরই ল্যাপটপে মুখ গুঁজে বসে পড়ে অর্পণ। সারাদিন খটখট করে টাইপ করে চলে কিবোর্ডে। অর্পণের স্বপ্ন একদিন একজন বিখ্যাত লেখক হবে। এক নামে সবাই চিনবে ওকে। ওর বাবা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির বাংলার প্রফেসর ছিলেন। বাবার থেকে বিভিন্ন গল্প শুনতে শুনতে আর বই পড়তে পড়তেই কবে যে এই স্বপ্নটা মনের মধ্যে বেড়ে উঠেছে তা বলতে পারে না অর্পণ। বাবা চলে গেছে বহু বছর আগেই, কিন্তু স্বপ্নটা গেঁথে দিয়ে গেছে ওর মনের মধ্যে। সাথে এসে জুটেছে অনন্যার জেদ। পরিস্থিতির চাপে পড়ে কবেই এই স্বপ্ন ছেড়ে বেঁচে থাকার জন্য চাকরি খুঁজতে বেরিয়েছিল অর্পণ। বাধা হয়ে দাঁড়িয়েছিল এই অনন্যা। সেই কলেজ লাইফ থেকেই তার সব দায়িত্ব বহন করে চলেছে মেয়েটা। এভাবেই কেটে গেছে বেশ কয়েকটা বছর। এই কয় বছরে বেশ কয়েকটা গল্প একটা পত্রিকায় ছাপা হয়েছে বটে, তবে সেরকম নাম ডাক এখনো হয়নি। আর বলাই বাহুল্য, আয়ও প্রায় নেই বললেই চলে। টানা 5 বছর প্রেম করার পর এক প্রকার জোর করেই বিয়ে করেছে অনন্যা। অর্পণ চায়নি সংসারের এবং তার পুরো দায়িত্ব অনন্যার একার উপর চাপিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছিল অনন্যার জেদের কাছে। অনন্যা অফিসে বেরিয়ে যাওয়ার পর থেকে অর্পণ একটা আলাদা জগৎ তৈরি করে নেয় নিজের জন্য। দম দেওয়া 9টা-6টা কলের পুতুলের জগতের থেকে তার জগৎ একদম আলাদা। শব্দের উপর শব্দ বসিয়ে অনুভূতি ব্যক্ত করার খেলা। সেই সময় অর্পণ একদম অন্য মানুষ। লেখার সময় ঘরে কারোর উপস্থিতি একদম পছন্দ করে না। এমনকি কখনো কখনো অনন্যার উপর রেগে চিৎকার চেঁচামেচিও করে ফেলে, যদিও অনন্যা কোনোদিনই রাগ করেনি সেই জন্য। মেয়েটা বড্ড ভালোবাসে ওকে, সেটা বোঝে অর্পণ। সেজন্যই ওর এই অনিশ্চিত জীবনের সঙ্গে ওকে জড়িয়ে নিতে চায়নি। এই জন্যই অনন্যা ওর প্রেমে পড়েছিল। মানুষটার মধ্যে একটা আলাদা রকমের ভালোবাসা আছে। সেই জন্যই সচ্ছল পরিবারের মেয়ে হয়েও সব ছেড়ে এই ছেলেটার হাত ধরে নিশ্চিন্তে বেরিয়ে এসেছিল সেদিন। সমাজের নিয়মের বেড়া টপকে কাঁধে তুলে নিয়েছিল সংসারের দায়িত্ব, আর পাশে থেকেছিল এক স্বপ্নের। অর্পণের সব লেখার প্রথম শ্রোতা অনন্যা। ছুটির দিনে শান্ত দুপুরে অর্পণের কাঁধে বা কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে
আর অর্পণ লেখাগুলো পড়ে শোনায় ওকে। লেখাগুলো চোখ বন্ধ করে শোনে অনন্যা। তারপর শ্রোতা হিসেবে কি ভালো লাগলো কি খারাপ লাগলো তা বলে অর্পণকে। তারপর দুজন মিলে আলোচনা করে লেখাটা নিয়ে। অনন্যা নিজেও বই পড়তে খুব ভালোবাসে। নতুন কোনো বই পড়লে সেটা নিয়ে বেশ কয়েকদিন নানা রকম আলোচনা চলে দুজনের মধ্যে। এইভাবেই কাটে ওদের ছুটির দিনগুলো। একটা বেকার ছেলেকে বিয়ে করার জন্য অনেকে অনেক কথা বলে আড়ালে, তা ভালোই বোঝে অনন্যা। এমনকি অনন্যার নিজের বাবা মা পর্যন্ত মেনে নেয়নি ব্যাপারটা। তাই বাবা মায়ের সাথেও আর যোগাযোগ নেই। কিন্তু ওর তাতে কিছু যায় আসেনি কোনোদিনই। অনন্যা জানে অর্পণ ওকে যতটা ভালোবাসে সেরকম ভালোবাসা কোনো বড়লোক বাবার ছেলের কাছে কোনোদিনও পেত না সে। কোথায় যে যায় এই ছেলেটা? কিরে, তুই আসবি নাকি আমি উঠে যাব? চিৎকার করে জিজ্ঞেস করে অনন্যা। এই তো এসে গেছি। চায়ের কাপ হাতে নিয়ে দরজা দিয়ে ঘরে ঢোকে অর্পণ। হ্যাপি বার্থডে মাই ডিয়ারেস্ট ওয়াইফ। আজকে স্পেশাল কফি বানিয়েছি আপনার জন্য, কেমন হয়েছে? কথাটা বলতে বলতে অনন্যার সামনে এসে বসে অর্পণ। একটা হালকা হাসি খেলে যায় অনন্যার ঠোঁটে। আহ, দারুণ হয়েছে। তা বলি, এতক্ষণ রান্নাঘরে কি করছিলি? আজকের স্পেশাল ব্রেকফাস্টটা রেডি করে এলাম। আজকে সব আপনার পছন্দের রান্না হবে ম্যাডাম, আর সব আমি নিজে হাতে আজকে রান্না করব। আচ্ছা ঠিক আছে, সে না হয় হবে, কিন্তু কিছুক্ষণ তো বসে কথা বল, তারপর না হয় যা কাজ করার করিস। না না, এখন সময় নেই। তুই কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নে, একেবারে ব্রেকফাস্ট খেয়ে তারপর গল্প করব। চায়ের কাপটা নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় অর্পণ। কফি খেতে খেতে ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা খোলে অনন্যা। বেশ কয়েকটা নোটিফিকেশন ঢুকেছে। বন্ধু বান্ধবরা ট্যাগ করে উইশ করেছে। এখন আর পোস্টগুলো খুলতে ইচ্ছে করছে না। খুললেই পরপর রিপ্লাই দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। কফিতে শেষ চুমুকটা দিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ঘর থেকে বেরিয়ে সোজা বাথরুমের দিকে হাঁটা দেয়। বেডরুম থেকে বেরিয়ে ডাইনিং পেরিয়ে বাথরুম। ফ্রেশ হয়ে বেরোতেই চমকে ওঠে অনন্যা। ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রাখা আছে তার পছন্দের লুচি, আলুর দম আর এক বাটি পায়েস। চুপচাপ চেয়ারের ওপর এসে বসে পড়ে। সব এখনো গরম। সবে একটা লুচি ছিঁড়তে যাবে, এরকম সময় হঠাৎ কিছু গোলাপের পাপড়ি ঝরে পড়ে ওর মাথার ওপর। পিছনে ফিরে তাকায় অনন্যা। হাসি মুখে দাঁড়িয়ে আছে অর্পণ। চেয়ার থেকে উঠে অনন্যা জড়িয়ে ধরে অর্পণকে। অনন্যার মাথায় একটা চুমু খায় অর্পণ। আমি জানি তোর ওপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছি, মাঝে মাঝে তোর ওপর অনেক চিৎকারও করে ফেলি, কিন্তু বিশ্বাস কর, তোকে তোকে ভীষণ ভালোবাসি। অর্পণ, আমি জানি তুই আমাকে ঠিক কতটা ভালোবাসিস, তাই তো তোর উপর কোনো দিন রাগ করি না। তুই চাইলেই তোর লাইফ অনেক ভালো হতে পারত রে। তোর বাবা কত ভালো ভালো ছেলের সম্বন্ধ এনেছিল তোর জন্য, অনেক খুশি থাকতিস রে তুই। আবার সেই বাজে কথা। এই শোন, টাকা থাকলেই ভালো থাকা যায় না। ভালো থাকাটা নির্ভর করে আমি কার সাথে ভালো থাকব বা কে আমাকে ভালো রাখবে তার ওপর। তার জন্য টাকার দরকার হয় না। কিন্তু তোর তো ভীষণ কষ্ট হয় রে। হ্যাঁ, আমি তো কিছুই করতে পারি না তোর জন্য। বলেছিলাম এসব লেখালেখি ছেড়ে একটা চাকরি খুঁজি, কিছুটা তো হেল্প হতো তোর। আচ্ছা, এই বিষয়ে তোকে আমি কোনো দিন কিছু বলেছি? শোন, তুই যদি লেখা ছেড়ে দিস তাহলে আমিও কিন্তু তোকে ছেড়ে চলে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ বাবা হ্যাঁ, ছাড়বো না আমি লেখা। অনন্যা জড়িয়ে ধরে অর্পণকে। মুখটা গুঁজে দেয় বুকের মধ্যে। আমার অনেক স্বপ্ন তোকে নিয়ে, জানিস। আমি চাই তুই অনেক বড় লেখক হ। সবাই যেন এক ডাকে তোকে চেনে। আর যারা আজ এত কথা বলে তাদের সবার মুখ কিন্তু তোকেই বন্ধ করে দিতে হবে। আর কারোর জন্য না হোক, অন্তত আমার জন্য তোকে এটা করতেই হবে অর্পণ। পারবি তো? পারবো অনু, পারবো। তোর জন্য আমাকে পারতেই হবে। অনন্যার মাথায় হাত বোলাতে বোলাতে বলে অর্পণ। তারপর
ওকে চেয়ারের ওপর বসিয়ে পায়েসের বাটিটা হাতে তুলে নিয়ে 1 চামচ পায়েস ওর মুখে তুলে দেয়। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে অনন্যার চোখ থেকে। নিজের হাতে সেটা মুছিয়ে দেয় অর্পণ। বিছানায় বসে সবার উইশের রিপ্লাই দিচ্ছে অনন্যা। সকাল থেকে অন্তত 50টা কল এসেছে, আর ফেসবুক হোয়াটসঅ্যাপ জুড়ে প্রচুর মেসেজ। পুরনো স্কুল কলেজের বন্ধুরা, পরিবারের লোকজন, অফিসের কলিগরা সবাই উইশ করেছে। কেউ ফোন করেছে তো কেউ মেসেজ। তাদের সবার সাথে ফোনালাপ সেরে নিচ্ছে এখন। আজ সেরকম কোনো কাজ নেই, অফিস ছুটি নিয়েছে আজকে, আর অর্পণ তাকে কিছুতেই রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। আজ সব রান্না সে নিজে হাতে করবে। রান্নাঘর থেকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের গন্ধ ভেসে আসছে। সব অনন্যার পছন্দের খাবার। সবার সাথে কথা শেষ হলে স্নান করতে যাওয়ার জন্য উঠল অনন্যা। এই অনু দাঁড়া। বাথরুমের দিকে যেতে গিয়ে অর্পণের ডাক শুনে দাঁড়িয়ে পড়ল অনন্যা। একটু ঘরে আয়, কথা আছে। বলেই ওদের বেডরুমে ঢুকে গেল অর্পণ। অনন্যাও ওর পেছন পেছন গেল। এই নে, এটা তোর জন্য এনেছি। ওর হাতে একটা গিফট র্যাপারে মোড়া প্যাকেট তুলে দেয় অর্পণ। অপেক্ষা না করে অনন্যা খুলে ফেলে সেটা। একটা লাল রঙের শাড়ি রয়েছে তাতে। স্নান করে উঠে এটা পরিস। আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যায় অর্পণ। স্নান সেরে বেরিয়ে অর্পণের দেওয়া শাড়িটা পরে অনন্যা। অনেক দিন পর সুন্দর করে সাজতে ইচ্ছে করছে অনন্যার। অফিসের চাপে কতদিন নিজের দিকে তাকানোই হয়নি। সকালে উঠেই কোনো রকমে রেডি হয়ে অফিসে দৌড়োয় ফিরতে ফিরতে রাত 8টা তো বাজেই। ছুটির দিনগুলোতেও খুব একটা বেরোতে ইচ্ছে করে না। বহু দিন হলো সাজগোজ করাই হয়নি। লাল রং খুব পছন্দ ওর। লাল ব্লাউজ, লাল কানের দুল, লাল চুড়ি, লাল টিপ সবই নিয়ে এসেছে সাথে করে অর্পণ। অনন্যা সেগুলো সব পরে ফেলে। হালকা করে আইলাইনার পরে চোখে, ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চুলটা খোলাই রেখে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে অনন্যা। চল, খাবার রেডি। বলতে বলতে দরজা খুলে ঢোকে অর্পণ। অর্পণের দিকে ঘুরে তাকায় অনন্যা। সদ্য স্নান করে এসেছে, তাই চুল এখনো ভেজা, আর সেই ভেজা চুল বেয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে কোমর আর ঘাড় বেয়ে। থমকে দাঁড়িয়ে যায় অর্পণ। উঠে দাঁড়িয়ে এক পা করে অর্পণের দিকে এগিয়ে যায় অনন্যা। অর্পণ দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে, চোখ আটকে গেছে অনন্যাকে দেখে। কি দেখছিস হাঁ করে? আমার পেতনিটা কোথায় গেল সেটাই ভাবছি। ভূতের সাথে ডেটে গেছে আপাতত। আমার পেতনি আমাকে ছেড়ে অন্য কোনো ভূতের সাথে ডেটে গিয়ে দেখুক দেখি কত সাহস। বলে অনন্যার হাত ধরে কাছে টেনে নেয়। অর্পণের হাত দুটো জড়িয়ে ধরে অনন্যার ভেজা কোমরটা। ভেজা চুলগুলো সরিয়ে মুখটা গুঁজে দেয় ঘাড়ের মধ্যে। হালকা একটু কেঁপে ওঠে অনন্যা। আরও কিছুটা কাছে টেনে আঁকড়ে ধরে অপর্ণাকে। দুটো শরীরের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না, যেন আদিম কোনো টানে মিশে একাকার হয়ে গেছে দুটো শরীর। মুখটা ঘাড় থেকে সরিয়ে অনন্যার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় অর্পণ। সময়ের হিসেব গুলিয়ে ফেলে ওরা, ভুলে যায় জাগতিক সব অস্তিত্ব। খুব মৃদু অথচ মিষ্টি এক হাওয়া কোথা থেকে যেন বয়ে এসে ওদের ঘিরে পাক খেতে থাকে। দুটো চোখ তাকিয়ে আছে একে অপরের দিকে অপলকভাবে। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকার পর আলতো করে ঠোঁট ছোঁয়ায় কপালে। অনন্যা আরো একটু বেশি আঁকড়ে ধরে অর্পণকে। খাওয়া দাওয়া সেরে বিকেলে ঘুরতে বেরিয়েছে দুজনে। অনন্যার প্রিয় জায়গা গঙ্গার পাড়। গঙ্গার সিঁড়িতে বসে জলে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখতে খুব পছন্দ করে অনন্যা। তাই অর্পণ সোজা চলে এসেছে বাগবাজার ঘাটে। একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ল দুজনে। সবে বিকেল 4টে বাজে। ঘাটটা মোটামুটি ফাঁকা। আশেপাশে কয়েকটা কলেজ পড়ুয়া ছেলে মেয়ে বসে গল্প করছে, আর নদীর জলে কয়েকটা বাচ্চা ছেলে স্নান করছে। সূর্যের হলুদ আলো ছড়িয়ে রয়েছে জলে, যেন কেউ এক মুঠো সোনার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। আকাশ লাল হয়ে এসেছে। সাদা সাদা মেঘের মাঝখান থেকে উঁকি মারছে শক্তি হারিয়ে ফেলা লাল সূর্যটা। সেই লাল শাড়িটাই পরে বেরিয়েছে অনন্যা, আর অর্পণ পরেছে একটা কালো পাঞ্জাবি। পাশাপাশি বসে রয়েছে দুজন। অনন্যার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বসে রয়েছে অর্পণ। অনন্যা ধীরে ধীরে মাথা রাখে অর্পণের কাঁধে। ওরা বসেছে একদম নিচের সিঁড়িতে।
নদীর জল পা ভিজিয়ে দিচ্ছে। একটা শান্ত শীতল বাতাস বারে বারে এসে ওদের ঘিরে পাক খেয়ে আবার ফিরে যাচ্ছে। মৃদু স্নিগ্ধ রোদ এসে পড়েছে ওদের চোখে মুখে। অনন্যার খোলা চুলগুলো হাওয়ায় উড়ছে। কিছুটা চুল এলিয়ে আছে অর্পণের কাঁধে, আর কিছুটা চুল এসে অর্পণের চোখে মুখে হাত বুলিয়ে দিয়ে আবার ফিরে যাচ্ছে। চুপ করেই বসে আছে দুজন। এখানে এসে থেকে কেউ কোনো কথা বলেনি। সাধারণত ওরা গঙ্গার ঘাটে এলে সেটাই করে থাকে, চুপ করে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। সূর্যটা মেঘের আড়ালে লুকিয়ে মিশে যায় নদীর সাথে ধীরে ধীরে। নদীর জলটা রং হারিয়ে ফেলে কালো হয়ে আসে। তারপর আবার চাঁদ এসে নতুনভাবে সাজিয়ে তোলে। প্রকৃতির এই খেলা দেখতে ভীষণ ভালোবাসে ওরা দুজনেই। সন্ধে হয়ে গেছে। দূরের কোনো মন্দির থেকে ধং ধং করে ঘণ্টার শব্দ আসছে। সাথে হাওয়ায় ভেসে আসছে ধূপ ধুনো আর পোড়া মোমবাতির গন্ধ মেশানো একটা গন্ধ। নদীর ওপরে বেশ দূরে কয়েকটা হলুদ আলোর বিন্দু দেখা যাচ্ছে। কিছু নৌকো ভাসছে হয়তো। সামনে দিয়ে বেশ কয়েকটা প্রদীপ ভেসে যাচ্ছে জলের ওপর দিয়ে। সেই মন্দির থেকেই হয়তো ভেসে আসছে প্রদীপগুলো। আকাশের তারাগুলোর অস্থির প্রতিচ্ছবি পড়ছে জলে। অন্ধকার জলে চাঁদের আলো খেলা করছে। চকচক করছে জলের প্রতিটা বিন্দু, যেন কেউ এক থালা কালো রং মেশানো জলের মধ্যে সাদা অভ্র ছিটিয়ে দিয়েছে। কিছুটা জ্যোৎস্নার আলো এসে পড়েছে অনন্যার মুখেও। অদ্ভুত মায়াময় লাগছে ওকে। অর্পণ বড় ভালোবাসে এই মেয়েটাকে। ও জানে শত বিপদেও অনন্যা ওকে ছেড়ে কিছুতেই যাবে না। সারা পৃথিবীতে এই একজনই আছে যে ওর স্বপ্নটা বুঝেছে। শুধু ওর সাথে থাকার জন্য নিজের বাড়ি ঘর বাবা মা সবাইকে ছেড়ে চলে এসেছে। অর্পণের বাবা মারা গেছেন তখন ক্লাস 10-এ পড়ে সে। মা কোনো রকমে সংসার টেনেছে। অর্পণ টুকটাক টিউশনি পড়িয়েছে নিজের খরচ জোগাড় করার জন্য। কলেজে ফার্স্ট ইয়ারে মাও মারা যায়। তখন তো জীবন চালানোর জন্য পড়াশোনা ছেড়ে চাকরি খুঁজতে বেরিয়েছিল। তখনই অনন্যাই জোর করে কলেজ ছাড়তে দেয়নি ওকে। নিজের হাত খরচ বাঁচিয়ে ওকে দিত। কত লড়াই করেছে মেয়েটা ওর জন্য। সব হারিয়েও সব থেকে সেরা জিনিসটা খুঁজে পেয়েছে অর্পণ। ওর কাঁধে মাথা রেখে কত নিশ্চিন্তে চোখ বুজে বসে রয়েছে মেয়েটা। কত প্রশান্তি ওর মুখে। এই মুখটা দেখলে রোজ নতুন করে ভালোবাসা জেগে ওঠে অর্পণের। ঘাটটা আর ফাঁকা নেই। একে একে প্রচুর লোক এসে ভরিয়ে তুলেছে পুরো ঘাটটা। বেশ একটা গমগমে হইহল্লা চলছে চারিদিকে। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। সেরকম একটা গায়ে লাগছে না বৃষ্টিটা যদিও, তবে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সন্ধে বলে অতটা বোঝা যাচ্ছে না। উঠে পড়ে দুজনে। সামনের একটা ছোট দোকান থেকে চা খেয়ে বেরিয়ে পড়ে। উত্তর কলকাতার রংচটা আধো আলো আধো অন্ধকার ঘিঞ্জি বাড়িগুলোর মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলা সরু সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে একে অপরের হাত ধরে। একটানা ঝিরঝিরে বৃষ্টির জল সারা গায়ে শিশির বিন্দুর মতো জমে রয়েছে। রাত 9:30 নাগাদ উত্তর কলকাতার অলিগলি ঘুরে ডিনারের জন্য যখন একটা রেস্টুরেন্টে ঢোকে, তখন ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে আরও 15 মিনিট এগিয়েছে। ছোট একটা রেস্টুরেন্ট। মাঝারি মাপের ঘরে 5টা টেবিল, আর প্রত্যেক টেবিলে 4টে করে চেয়ার রয়েছে। ফাঁকা টেবিল দেখে বসে পড়ে দুজনে। খাবারের দিক থেকেও দুজনের পছন্দ দুরকম। অনন্যার পছন্দ চাইনিজ আর অর্পণের বাঙালি খাবার। না, বাকি কাপলদের মতো এই নিয়ে ওদের দুজনের ঝগড়া হয়নি কখনো। ঠিক ব্যালেন্স করে নেয় দুজন। মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই আর স্যালাড অর্ডার দেয় অর্পণ। কি ব্যাপার, আজ হঠাৎ চাইনিজ অর্ডার করলি? তোর তো আবার মাছ ভাত না হলে চলেই না। অর্ডার নিয়ে চলে যাওয়ার পর বলল অনন্যা। জবাবে কিছু না বলে হালকা হাসল অর্পণ। এই হাসির মানে অনন্যা জানে। আচ্ছা অনু, আমি যখন থাকবো না তখন কি করবি তুই? থাকতে পারবি আমায় ছাড়া? উফ, আবার শুরু করলি তুই? উফ, বল না, থাকতে পারবি আমায় ছাড়া? তুই জানিস আমার এই বিষয় নিয়ে কথা বলতে একদমই ভালো লাগে না। তাহলে কেন কথা বাড়াচ্ছিস?
বেশ একটু রেগেই কথাটা বলল অনন্যা। আচ্ছা বাবা, আর বলবো না। শুধু এখন না, আর কখনোই বলবি না। আচ্ছা বেশ, বলবো না, ঘাট হয়েছে আমার। হুম, মনে থাকে যেন। কথা বলতে বলতেই খাবার চলে আসে। খাওয়া শেষ করে যখন রেস্টুরেন্ট থেকে বেরোয় তখন রাত প্রায় 12টা বাজে। এই অর্পণ, চল না রে, হেঁটে হেঁটে বাড়ি ফিরি। আবদারের সুরে বলে ওঠে অনন্যা। এই তোর এই অদ্ভুত আইডিয়াগুলো আর বন্ধ হবে না না কোনো দিন? হ্যাঁ, এমনিতেই দেখছিস তখন থেকে বৃষ্টি পড়ছে। না, কোনো দিনও যাবে না। এক অদ্ভুত আদুরে গলায় বলে অনন্যা। কাল যে তোর অফিস আছে, সকালে উঠতে হবে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। তবে একদিন একটু লেট করে অফিস গেলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না রে। বেশ, ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠতে না পারলে যেন আমাকে দোষ না দেওয়া হয়। না, কোনো দোষ দেব না। চল এবার হাঁটতে থাকি। বলেই অর্পণের হাতটা ধরে রাস্তায় নেমে পড়ে অনন্যা। দুজন দুজনের হাত ধরে আবার উত্তর কলকাতার ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। ওদের দুদিকে দোতলা তিনতলা বাড়ি। বাড়িগুলোর দশা খুব জীর্ণ। কোনো বাড়ির দেওয়ালে রং চটা, তো কোনো বাড়ির ইট বেরিয়ে পড়েছে। আবার কোনো বাড়ির গা দিয়ে গাছের শিকড় বেরিয়ে এসেছে। বাড়িগুলোর মাঝখান থেকে সরু রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরেই হাঁটছে ওরা। ওদের বাড়ি শ্যামবাজার থেকে খুব বেশি দূরে নয়, হেঁটে 1 ঘন্টা মতো লাগবে। কিছু দূর এভাবে হাঁটতে হাঁটতেই হঠাৎ 2-4 বার মেঘের গর্জন শোনা গেল। বেড়ে উঠল বৃষ্টির বেগ। ওরা দুজন দৌড়ে গিয়ে একটা বন্ধ দোকানের শেডের নিচে আশ্রয় নিল। রাত 1টা বেজে গেছে। রাস্তা একদমই শুনশান। তার মধ্যেই বৃষ্টি এসে একদম জনমানব শূন্য করে দিল রাস্তাটাকে। চারদিকে একটানা বৃষ্টির আওয়াজ, আর মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি, আর সাথে বাজ পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। যে কটা বাড়ির জানলা দিয়ে আলো আসছিল তাও নিভে যাচ্ছে একটা একটা করে। ওরা দুজন কোনো রকমে একটা দোকানের শেডের নিচে দাঁড়িয়ে নিজেদের বৃষ্টির ছাট থেকে আড়াল করছে। বৃষ্টির বেগ বেড়ে চলেছে ক্রমাগত। এখন রীতিমতো মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফের, শুনলি না? এখন হলো তো? ধুর বাবা, হোক না একটু দেরি। একটু দাঁড়ালেই কিছুক্ষণ পর কমে যাবে। অনু, ভিজবি? বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর অর্পণ হঠাৎ বলে ওঠে। অনন্যা মুখে কোনো উত্তর দেয় না। সদ্য প্রেমে পড়া কিশোর কিশোরীর মতো চোখে এক রাশ উচ্ছ্বাস নিয়ে দুজন সদ্য বিবাহিত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরের হাত ধরে নেমে পড়ে রাস্তায় বৃষ্টির মধ্যে। শেডের নিচে একটা কুকুর ঘুমিয়েছিল। একবার ওদের দেখে নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। এক টানে অনন্যাকে কাছে টেনে নেয় অর্পণ। ওর হাত দুটো জড়িয়ে ধরল অনন্যার বৃষ্টিতে ভেজা কোমরটা। অনন্যার হাত দুটো স্পর্শ করল অর্পণের কাঁধ। গুনগুন করে একটা পরিচিত গানের সুর ধরল অনন্যা। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। ফোনের রিংটোনটা কানে যেতেই ঘুম ভেঙে যায় অনন্যার। উঠে বসে অনন্যা। স্ক্রিনে দীপ্তির নাম ভেসে রয়েছে। ফোনটা রিসিভ করে অনন্যা। ঘুম জড়ানো গলায় বলে, হ্যালো। Happy birthday to you.
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরণ্যা, হ্যাপি বার্থডে অরণ্যা। এক উচ্ছ্বাস মাখা গলা ভেসে আসে ফোনের ওপার থেকে। থ্যাংক ইউ। একই রকম ঘুম জড়ানো গলায় উত্তর দেয় অনন্যা। আহা, শুধু থ্যাঙ্কসে তো কাজ চলবে না, ট্রিট কিন্তু আমি নিয়েই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো, ট্রিট দেবো। ওয়েট ওয়েট ওয়েট, দেবো বললে শুনছেটা কে? আমি আজ যাচ্ছি তোর ফ্ল্যাটে, খাবারটা অর্ডার কর। এই না 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 না, আজকে একদম না, আজ অফিসে অনেক কাজ, ছুটি নেওয়া যাবে না রে। তুই একটা কাজ কর, রবিবার তো ছুটি, সেদিন একটা প্ল্যান কর। হ্যাঁ বেশ, তাই হবে। আজ তবে রাখলাম, রোববার কিন্তু দেখা হচ্ছে। টাটা। টাটা। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দেয় অনন্যা। দীপ্তি অনন্যার বেস্ট ফ্রেন্ড, স্কুল লাইফ থেকেই ওরা বন্ধু। আজ সত্যিই অনন্যার জন্মদিন। ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে অনন্যা। স্বপ্ন, হ্যাঁ এতক্ষণ স্বপ্নই দেখছিল। এই স্বপ্নটাকেই একদিন বাস্তবে পরিণত করতে চেয়েছিল। মনে পড়ে যায় পুরনো কথাগুলো। তখন অনন্যা সবে মাস কয়েক হয়েছে কলেজে ঢুকেছে, সায়েন্স ডিপার্টমেন্ট। একদিন ক্লাস শেষে বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে গল্প করছিল। সেখানেই একটা ছেলে বসেছিল এক কোনায়, একটা সবুজ রঙের পাঞ্জাবি পরা, উস্কো খুস্কো চুল, হাতে কাগজ, মুখে পেন, এক দৃষ্টিতে কাগজের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মুখ থেকে পেন নামিয়ে কিছু লিখছে, আবার কাটছে। বেশ অনেকক্ষণ ধরে ছেলেটাকে লক্ষ্য করছিল অনন্যা। এইভাবেই দিনের পর দিন নানাভাবে দেখা হয়ে যেত দুজনের, যদিও এটাকে দেখা হওয়া বলে কিনা জানা নেই অনন্যার। প্রত্যেক দিন দেখতে দেখতে অজান্তেই এই খামখেয়ালি ছেলেটার প্রতি একটা টান জন্মে গিয়েছিল। ক্যান্টিনে ঢুকেই খুঁজত ছেলেটাকে, কোনোদিন দেখতে না পেলে মনটা খারাপ হয়ে যেত ওর। এভাবেই কেটে গেল আরও কিছু মাস। ছেলেটা কোনোদিন খেয়ালই করতো না অনন্যাকে, সে নিজের কল্পনাতেই ডুবে থাকত। বসে বসে খাতায় লিখত আর কাপের পর কাপ চা খেয়ে যেত। এইরকমই একদিন হঠাৎ অনন্যা নিজে থেকেই কথা বলার জন্য এগিয়ে যায় ছেলেটার দিকে। রোজকার মতো সেদিনও এক কোনায় বসেছিল খাতা পেন নিয়ে। অনন্যা গিয়ে বসে পড়ে ওর পাশে। রোজ এত কি লিখিস রে, দেখতে পারি? কে? চমকে ঘুরে তাকালো ছেলেটা। হাই, আমি অনন্যা, সায়েন্স ডিপার্টমেন্ট। তুই? ও নমস্কার, আমার নাম অর্পণ, বাংলা ডিপার্টমেন্ট। হেসে জবাব দিল অর্পণ। রোজ দেখি এখানে বসে খাতায় কি সব লিখিস আর কাপের পর কাপ চা খাস। তা বলি, রোজ এত কি লিখিস? গল্প। গল্প? কিসের গল্প? নানা রকম গল্প, যা মাথায় আসে তাই লিখি। বাহ, এই আমি না গল্প পড়তে খুব ভালোবাসি, আমাকে পড়তে দিবি তোর গল্প? বেশ, এখন যেটা লিখছি ওটা শেষ হলে দেব, পড়ে বলিস কেমন লাগলো। তাহলে ফ্রেন্ডস? বলে অর্পণের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল অনন্যা। অর্পণও পাল্টা হেসে হাতটা ধরেছিল সেদিন। সেদিন থেকেই শুরু হয়েছিল ওদের পথ চলা। অনন্যা সারাদিন অর্পণের সাথেই সময় কাটাতো, অর্পণের লেখা পড়তো, শুনতো। এভাবেই কবে যে অর্পণের প্রেমে পড়ে গিয়েছিল অনন্যা তা বুঝতে পারেনি। সঠিকভাবে বলতে গেলে অর্পণের লেখার প্রেমে পড়ে গিয়েছিল অনন্যা। ছোটবেলা থেকেই খুব চুপচাপ ছেলে অর্পণ, কোনোদিনই খুব একটা বেশি বন্ধু বান্ধব ছিল না। অনন্যার দুরন্তপনা দেখতে দেখতে অর্পণও মনে মনে অনন্যাকে ভালোবেসে ফেলেছিল। তাই অনন্যা যেদিন ওকে নিজের মনের কথা জানিয়েছিল সেদিন আর না করেনি অর্পণ। সেই থেকেই ওরা দুজন একসাথে। ফার্স্ট ইয়ারে থাকতেই অর্পণের মা মারা যায়। তখন অর্পণ চেয়েছিল কলেজ, লেখালেখি সব ছেড়ে দিতে। কটা টিউশনের টাকায় জীবন চালানো এক কথায় অসম্ভব হয়ে পড়েছিল অর্পণের জন্য। সেদিন অনন্যাই জোর করে কিছু ছাড়তে দেয়নি অর্পণকে। নিজের হাত খরচের পুরো টাকাটাই তুলে দিয়েছিল অর্পণের হাতে। এভাবেই কেটে গিয়েছিল 4টে বছর। দুজনে একসাথে কলেজ পাশ করে। অনন্যা নানা জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে শুরু করেছিল আর অর্পণ ঘুরছিল নিজের অনুভূতিগুলো বেচার জন্য।
লেখাগুলো বিভিন্ন প্রকাশকের কাছে নিয়ে যেত। তারা দিনের পর দিন ফিরিয়ে দিত। কেউ কেউ আবার দু একটা গল্প ছেপেছে, তবে বেশিরভাগই ফিরিয়ে দেয়। এভাবেই চলছিল। অনন্যা স্বপ্ন দেখছিল একটা চাকরি পেলে নতুন সংসার গড়বে অর্পণের সাথে। অর্পণও একদিন লেখক হয়ে যাবে, কিন্তু ভালো সময় বড্ড তাড়াতাড়ি চলে যায়। সেই শেষ দিনটার কথা এখনো ভুলতে পারেনি অনন্যা। সেদিনও ছিল অনন্যার জন্মদিন। সেদিন অনন্যার বাবা সব জানতে পেরে অর্পণকে ডেকে খুব অপমান করে। মুখের ওপর ব্ল্যাঙ্ক চেক ছুঁড়ে মেরে অনন্যার জীবন থেকে চলে যেতে বলেছিল। ঠিক সেই দিনই এক প্রকাশকের থেকেও খুব বাজেভাবে অপমানিত হয়েছিল। স্বপ্ন আর ভালোবাসা একসাথে হারিয়ে যাবে মানতে পারেনি ছেলেটা। অনন্যাকে তার বাবার পছন্দের পাত্রের সাথে বিয়ে করতে বলে চলে এসেছিল। অনন্যাও সেদিন প্রচণ্ড ঝগড়া করে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। যেভাবেই হোক ঠিক চলে যাবে, তবুও সে অর্পণের সাথেই থাকবে। এক অদম্য জেদ নিয়ে অর্পণের বাড়ি এসে অর্পণকে এদিক ওদিক খুঁজেছিল সেদিন। বলতে চেয়েছিল, অর্পণ আমি চলে এসেছি তোর কাছে, কেউ আলাদা করতে পারবে না আমাদের। কিন্তু না বলাই থেকে গেল। ঘরে ঢুকে চোখ আটকে গিয়েছিল সেদিন অনন্যার। অর্পণ ঝুলছে ফ্যান থেকে, হাতে একটা কাগজ। নিজেকে ঠিক রাখতে পারেনি অনন্যা। চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল। পাশের বাড়ির লোকজন এসে জ্ঞান ফিরিয়েছিল। ওরাই পুলিশ ডাকে, সব ব্যবস্থা করে। বেশ কিছুদিন পরে একটু স্বাভাবিক হওয়ার পর অনন্যার মনে পড়েছিল অর্পণের হাতে ধরে থাকা কাগজটার কথা। অর্পণ বাড়ি গিয়ে এদিক ওদিক খুঁজতে ঘরের এক ধুলোমাখা কোণ থেকে পেয়েছিল কাগজটা। কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলে পড়তে শুরু করে। অনু, তুই যখন এটা পড়বি তখন হয়তো আমি আর তোর সঙ্গে থাকবো না, কিন্তু আমি তোর সাথেই আছি, সব সময় থাকব। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম। তারপর মা একাই ছিল আমার পৃথিবী। সেও চলে গেল আমাকে একা রেখে। সব হারিয়ে ফেলেছিলাম আমি সেদিন। কিন্তু ঈশ্বর বোধহয় কারো সবটা কেড়ে নেয় না, কিছু কেড়ে নিলেও অন্য কিছু রেখে দেন। আমার সব কেড়ে নিয়েছিল জানিস, কিন্তু তোকে দিয়েছিল। তুই ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আমার। তুই সেই সময় আমার পাশে এসেছিলি যখন আমার চারিদিক শূন্য। খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি তোর উপর। তোকে ছাড়া থাকা আমার পক্ষে আর সম্ভব নয় রে। কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোর এত সুন্দর জীবনটা জড়ানো উচিত হয়নি আমার। তোর বাবা ঠিকই বলেছেন, তোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমার ভবিষ্যতে তো দূর দূরান্ত অবধি কোনো আলো নেই। আদৌ কোনোদিন আমি লেখক হতে পারবো কিনা জানি না। সারা জীবন তোর ঘাড়ের ওপর বোঝা হয়ে থাকতে হবে হয়তো। এরকম একটা জীবন তুই ডিজার্ভ করিস না রে। এত বছরে তোকে কোনোদিনই আমি কিছু দিতে পারিনি। বাবা এই বাড়িটাই শুধু রেখে গিয়েছিল। এই বাড়িটা এখন থেকে তোর। যত্নে আগলে রাখিস বাড়িটা। সুন্দর একটা জীবন হোক তোর। ভালো থাকবি তুই, দেখিস খুব ভালো থাকবি। তোর অর্পণ। সেদিন থেকে আর বাড়ি ফেরেনি অনন্যা, থেকে গেছে অর্পণের বাড়িতেই। অনন্যার বাবা অনেক চেষ্টা করেছিল ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছে মেয়ের জেদের কাছে। অনন্যা আর কোনো সম্পর্ক রাখেনি ওদের সাথে। কেটে গেছে অনেকগুলো বছর। প্রত্যেক বছর জন্মদিনেই এই এক স্বপ্ন দেখে। অনন্যার বিশ্বাস অর্পণ প্রত্যেক বছর ওর স্বপ্নের মধ্যে দিয়ে ওর কাছে আসে। দিনটা কাটিয়ে যায় ঠিক সেভাবেই যেভাবে ওরা কাটাবে বলে প্ল্যান করত। স্পেশাল করে দিয়ে যায় ওর প্রত্যেকটা জন্মদিন। পুরনো কথা ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায়। ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে অনন্যা। অনেক দেরি হয়ে গেছে। চটপট উঠে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে অফিসের জন্য।
সারাদিন অফিসে কাটানোর পর আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে এসেছে অনন্যা। সন্ধে নেমেছে, অনেকক্ষণ আগেই। একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ে। দূরে কয়েকটা ছেলে গিটার বাজিয়ে গান করছে। অনন্যা চুপচাপ বসে ওদের গান শুনছে। লাল শাড়িটাই পরে এসেছে আজকে, যে শাড়িটা স্বপ্নে দেখে, যে শাড়িটা প্রথম বছর জন্মদিনে অর্পণ দিয়েছিল, সেই লাল শাড়িটা। হঠাৎ ওর চোখের সামনে একটা হাত এগিয়ে আসে। হাতে ধরা রয়েছে একটা মাঝারি মাপের মাটির ভাঁড়, তাতে ভর্তি গাঢ় ঘিয়ে রঙের তরল টলমল করছে। হাতটা লক্ষ্য করে হাতের মালিকের দিকে তাকায় অনন্যা। স্বপ্নে যে কালো পাঞ্জাবি পরা অর্পণকে দেখে সে, ঠিক সেই পাঞ্জাবি পরা একটা ছেলে হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। পাশে চায়ের ভাঁড়টা ওর মুখের সামনে ধরে। অনন্যা অবাক হয়ে তাকিয়েছিল ছেলেটার দিকে। ছেলেটা হঠাৎ ওর পাশে বসে পড়তে ধ্যান ভাঙে অনন্যা। আপনি কে? আমার নাম অর্পণ, গিরিশ পার্কে থাকি। এখানে মাঝে মাঝেই চলে আসি, কারণ এই জায়গাটা আমার খুব প্রিয়। প্রত্যেক বছর দেখি ঠিক এই দিনে আপনি ঠিক এই জায়গায় এসে বসে থাকেন একা একা, আর অন্য দিনগুলোতে আপনাকে কিন্তু দেখতে পাই না। আজকে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আর কিছু জিজ্ঞাসা থাকলে করে নিন, তবে আগে চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয়ত আমি চা খাই না, আর প্রথমত আমার জন্য কেন অপেক্ষা করছিলেন? আপনি তো দেখছি পৃথিবীর অষ্টম আশ্চর্য, হ্যাঁ? চা খান না? আচ্ছা, আর যখন এনেই ফেলেছি তখন খেয়েই দেখুন না। না না, একবার টেস্ট করে দেখুন, এতটাও খারাপ খেতে নয় কিন্তু। বলে অনন্যার হাতে চায়ের ভাঁড়টা ধরিয়ে দেয় ছেলেটা। আর আপনার আরেকটা প্রশ্নের উত্তর হলো, আপনার চোখে আমি একটা গল্প লুকিয়ে থাকতে দেখেছি। আপনার সেই লুকিয়ে রাখা গল্পটা আমি জানতে চাই, তারপর সেই গল্প বিলিয়ে দিতে চাই সারা পৃথিবীর মধ্যে। বলবেন আমাকে আপনার গল্পটা? সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন মানে? আহা, আপনি দেখছি ঘোরালো কথাও বোঝেন না। মানে আমি বলতে চাইছি, আপনার জীবনের গল্পটা আমি জানবো, তারপর লিখবো এবং বই হিসেবে ছাপাবো। আপনি লেখক? হ্যাঁ, আমি একজন সামান্য লেখক। বলুন, এবার বলবেন আমাকে আপনার গল্পটা? বেশ, বলবো। ফ্রেন্ডস, কথাটা বলে হাসি মুখে হাতটা অনন্যার দিকে এগিয়ে দেয় ছেলেটি। এতক্ষণ কথকতার গল্পের আসরে আপনি শুনছিলেন দিশানী মজুমদারের কলমে ছোট গল্প রূপকথা। গল্প পাঠিয়েছিলাম আমি, সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করল উর্ণা এবং তৃষা। গল্পটিকে অডিও রূপান্তর দিয়েছেন লেখিকা নিজেই। শব্দ সংযোজনে সুদেষ্ণা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শঙ্খ, প্রচ্ছদ নির্মাণ সন্দীপন, বিশেষ সহযোগিতায় রণজয়। কেমন লাগলো আমাদের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আরও একটি বিশেষ গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।